আগের ভিডিওতে আমরা বাস্তব চলের অপেক্ষক শুরু করেছিলাম। সেখানে বাস্তব চলের অপেক্ষকের সংজ্ঞা দেওয়া হয়েছিল এবং তার ক্ষেত্র এবং সংজ্ঞার অঞ্চল বা পাল্লা আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেইটা সম্পর্কে আমাদের সংজ্ঞাটা দেওয়া হয়েছিল। এরপরে আমরা বাস্তব চলের অপেক্ষকের উদাহরণ দেখব, কীভাবে আমরা বাস্তব চলের অপেক্ষক সংজ্ঞাত করতে পারি। ধরে নিচ্ছি একটা উদাহরণ যে এক্স আর ওয়াই হচ্ছে দুটো চলরাশি, যেখানে তাদের মধ্যে সম্পর্ক কীরকম, ওয়াই সমান 4x - 5। এটাকে আমরা একটা অপেক্ষক বলতে পারি, বাস্তব চলের অপেক্ষক, কারণ এখানে যে এক্সের মানগুলো পাবো, এক্সের সমস্ত বাস্তব মানের জন্য আমরা ওয়াইয়েরও বাস্তব মান পাবো। তার মানে এক্সের মান বাস্তব হলে ওয়াইয়ের মানও বাস্তব হচ্ছে এবং সসীম হচ্ছে, যেই কারণে আমরা এটাকে বলবো একটা বাস্তব চলের অপেক্ষক। এখানে এক্সের যেই মানগুলো সংজ্ঞাত হবে কোন জায়গার থেকে হবে, -∞ থেকে ইনফিনিটি এর মধ্যে, অর্থাৎ এক্স আমরা যে কোনো বাস্তব সংখ্যা নিই না কেন তাতেই আমাদের ওয়াইয়ের মানটা বাস্তব হচ্ছে। আর ওয়াইয়ের মান কি হবে, -∞ থেকে +∞। তার মানে এক্স আর ওয়াই দুজনেরই মান -∞ থেকে +∞, যা খুশি হতে পারে। কিন্তু সবসময় যে এক্স আর ওয়াইয়ের বাস্তব অপেক্ষক বলতে আমরা যে সবসময় বুঝবো যে তাদের মধ্যে একটা গাণিতিক সম্পর্ক থাকতে হবে, এরকম কোনো মানে নেই। আমাদের অপেক্ষকের সংজ্ঞা অনুযায়ী কি, এক্সের একটা মানের জন্য ওয়াইয়ের একটা মান থাকবে। তো আমরা এটা এইভাবেও বলতে পারি, যদি আমাদের এক্স আর ওয়াইয়ের মান দেওয়া থাকে এক্সের প্রত্যেকটা মানের জন্য, তখনও সেটাকে আমরা অপেক্ষক বলবো। ধরে নিচ্ছি এক্স আর ওয়াই, এক্স আছে 1, 2, 4, সেরকম ওয়াইয়ের মানগুলো হচ্ছে 5, 6, 9। তো এটা দিয়েও আমরা একটা অপেক্ষক সূচিত করতে পারি, কারণ এক্সের মান 1 হলে ওয়াইয়ের মান আমাদের জানা আছে, এক্স 2 হলে ওয়াইয়ের মান জানা আছে, 4 হলে জানা আছে, তাই এটাও একটা আমাদের অপেক্ষক হবে। তার মানে অপেক্ষক হতে গেলে এক্স আর ওয়াইয়ের মধ্যে গাণিতিক সম্পর্ক থাকতেও পারে, বা এক্সের মানের জন্য যদি ওয়াইয়ের মান প্রদত্ত হয় সেক্ষেত্রেও আমরা বলবো সেটাকে বাস্তব চলের অপেক্ষক। এরপর আমরা একটা অপেক্ষককে কখন সংজ্ঞাত বলবো। ধরে নিচ্ছি এ হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে x = a বিন্দুতে y = fx এই অপেক্ষকটা সংজ্ঞাত হবে যদি আমরা এক্সের জায়গায় a বসাচ্ছি fx অপেক্ষকে, যদি এই মানটা আমাদের f(a) এর মানটা যদি বাস্তব ও সসীম হয়, তাহলে আমরা বলবো x = a বিন্দুতে মানটা হচ্ছে আমাদের সংজ্ঞাত। আর যদি মানটা অবাস্তব ও অনির্ণেয় হয় তাহলে আমরা বলবো x = a বিন্দুতে অপেক্ষকটা অসংজ্ঞাত। এরপর আমাদের জানা গেল যে কখন সংজ্ঞাত হবে, অসংজ্ঞাত হবে। কিন্তু আমাদেরকে যদি বলে x = a বিন্দুতে f(x) এই অপেক্ষকের মানটা বের করতে, আমরা কি করব, আমাদের যেই সম্পর্কটা দেওয়া থাকবে সেইখানেতে এক্সের জায়গায় a বসাবো, fx অপেক্ষকে এক্সের জায়গায় a বসাবো, তাহলে আমাদের মানটা হয়ে যাবে f(a)। অর্থাৎ f(a) দিয়ে আমরা কি সূচিত করি, x = a বিন্দুতে fx অপেক্ষকের মান। যেমন আমাদের যদি দেওয়া থাকে f(x) = 2x + 5, এটা দেখতে পাচ্ছি এক্সের সমস্ত বাস্তব মানের জন্য সংজ্ঞাত, তার মানে অপেক্ষকটা সংজ্ঞাত আছে। আমাদেরকে যদি f(2) বের করতে বলে, আমরা কি করব, এক্সের জায়গায় 2 বসিয়ে দেবো, তার মানে 2 × 2 + 5, তার মানে হচ্ছে 4 + 5 অর্থাৎ 9। এরপর আমরা দেখব একটা অপেক্ষককে বললাম সংজ্ঞাত বা অসংজ্ঞাত, সেটা কিভাবে হচ্ছে। ধরে নিচ্ছি f(x) = x² x। এই অপেক্ষকটা কখন সংজ্ঞাত হবে কখন অসংজ্ঞাত হবে সেটা আমাদেরকে দেখতে হবে। যদি আমরা এক্সের জায়গায় 0 বসাই তাহলে মানটা হয়ে যাচ্ছে 0/0, অর্থাৎ এটা অনির্ণেয়। তাই এই অপেক্ষকটা x = 0 বিন্দুতে অসংজ্ঞাত। তাহলে অপেক্ষকটা কোথায় সংজ্ঞাত, 0 ব্যতীত
যে কোনো বাস্তব মানের জন্য অপেক্ষকটা সংজ্ঞাত। অর্থাৎ অপেক্ষকের সংজ্ঞার অঞ্চল কী হয়ে যাবে এখানে, আর থেকে আমরা যদি জিরোটাকে বাদ দিয়ে দিই। আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেহেতু বাস্তব চলের অপেক্ষক বলছি, যেই বিন্দুগুলোতে অসংজ্ঞাত হবে সেই বিন্দুগুলো নিয়ে যে সেটটা হবে সেইটা আমরা আর থেকে বাদ দিয়ে দেবো। আর থেকে আমরা শূন্য বাদ দিই যদি সেটা অর্থহীন হবে, কারণ আর হচ্ছে একটা সেট আর জিরো হচ্ছে একটা সংখ্যা। তো একটা সেট থেকে একটা সংখ্যাকে আমরা এইভাবে বাদ দিতে পারি না। আর মাইনাস জিরো মানে দুটি সেটের অন্তর, যেটা আমরা আগেই পড়েছি, সেই কারণে আর মাইনাস জিরোটা আমরা লিখতে পারি। আর একটা অপেক্ষক নিচ্ছি আমরা, এফ অফ এক্স নিলাম। এবার জি অফ এক্স সমান যদি আমরা নিই রুট ওভার এক্স মাইনাস টু। তো আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে রুটের মধ্যে যে রাশিমালাটা আছে সেই রাশিমালাটার মান অবশ্যই সবসময় গ্রেটার দেন বা জিরো হতে পারে, তবে আমাদের অপেক্ষকটা সংজ্ঞাত হবে। কারণ রুটের মধ্যে যদি নেগেটিভ চলে আসে এইটা আমাদের এখনও জানা নেই, এটা আমরা জটিল রাশিতে পড়ব। কিন্তু বাস্তব চলের অপেক্ষকের ক্ষেত্রে কী হওয়া চলবে না, মানটাকে অবাস্তব হওয়া চলবে না এবং অনির্ণয় হওয়া চলবে না। তার মানে এক্সের এখানে আমাদেরকে দেখতে হবে এক্স মাইনাস টুটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হয় তবে এই অপেক্ষকটা সংজ্ঞাত হচ্ছে। অর্থাৎ এক্সের মান যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু টু হয়, আমরা দুইয়ের থেকে ছোটো কোনো মান বসাই, ধরে নিচ্ছি এক, তাহলে এক মাইনাস দুই মানে মাইনাস এক, রুটের মধ্যে মাইনাস এক বসালে এই অপেক্ষকটা অসংজ্ঞাত হচ্ছে। তাই এর ক্ষেত্রে সংজ্ঞার অঞ্চল কি, দুই বা দুইয়ের থেকে বড় যে কোনো বাস্তব সংখ্যার জন্যই এই জিএক্স অপেক্ষকটা সংজ্ঞাত। এরপর আমরা কিছু অপেক্ষক সম্পর্কে জেনে নেব। এক নম্বর যে অপেক্ষকটা আমরা জানব সেটা হচ্ছে ধ্রুবক অপেক্ষক বা কনস্ট্যান্ট ফাংশন। সেটা আমরা কিভাবে বলবো না, যদি সি একটা যে কোনো বাস্তব সংখ্যা হয়, নির্দিষ্ট বাস্তব সংখ্যা, তাহলে যদি এফ অফ এক্স সমান সি হয় ফর অল এক্স বিলংস টু আর, অর্থাৎ এক্সের মান যদি বাস্তব সংখ্যা হয় এবং এফ অফ এক্স যদি সি দ্বারা আমাদের সংজ্ঞাত হয়, তাহলে আমরা এই অপেক্ষকটাকে বলবো ধ্রুবক অপেক্ষক। কারণ কি, এক্সের জায়গায় যাই মান বসাই না কেন সবগুলো গিয়ে কোথায় চিত্রিত হচ্ছে, সি এতে। এটা ছবিটা আমরা যদি দেখি, এখানে ধরে নিচ্ছি বাস্তব সংখ্যা আছে, আমরা কিছু বাস্তব সংখ্যা নিয়েছি। তো এখানে ধরছি এক আছে, দুই আছে, তিন আছে, চার আছে, পাঁচ আছে। তো সংজ্ঞা অনুযায়ী কি এফ অফ ওয়ান করলেও সি হবে, টু করলেও সি হবে, থ্রি করলেও সি হবে। তার মানে সবাই গিয়ে সিতে চিত্রিত হবে। তাই এর ক্ষেত্রে সংজ্ঞার অঞ্চল হচ্ছে গোটা বাস্তব সংখ্যার সেটটা, আর পাল্লা মানে ওয়াইয়ের মানটা। ওয়াইয়ের মান কি, সেটা একটা এক প্রতি সেট, এটা হচ্ছে আমাদের পাল্লা, আর এটা হচ্ছে সংজ্ঞার অঞ্চল বা ক্ষেত্র। সি এর মান বললাম যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে সি এর জায়গায় একটা যে কোনো মান নিয়ে নিই, ধরে নিচ্ছি এফ অফ এক্স সমান 5/2। এটাও দিয়ে ধ্রুবক অপেক্ষক সূচিত হয়। আমরা যদি লিখি এফ অফ এক্স সমান sin 30 ডিগ্রি, এটাও কিন্তু আমাদের একটা ধ্রুবক অপেক্ষক, কারণ sin 30 মানে হাফ। তাহলে এই দিয়ে আমরা এইভাবে ধ্রুবক অপেক্ষকের উদাহরণ পেতে পারি। এরপর আমরা যে অপেক্ষকটার কথা জানব সেইটাকে বলা হয় উপাদান স্থির অপেক্ষক বা আইডেন্টিটি ফাংশন। নামটার মধ্যেই লুকিয়ে আছে উপাদানটাকে স্থির রাখবে। অর্থাৎ যদি এরকম হয়, আমরা যদি আই একটা অপেক্ষক যেটা কোত্থেকে কোথায় সংজ্ঞাত, আর থেকে আরে। কিভাবে না, যদি আই অফ এক্স সমান এক্স হয়, অর্থাৎ আমরা যদি এক্স নিই, যে কোনো এক্স বসাবো এখানে, আমরা সেটাকেই ফিরে পাবো। অর্থাৎ উপাদানটা, যে উপাদানটা আমরা নিচ্ছি সেটা স্থির আছে, সেটার কোনো নড়চড় হচ্ছে না। তাহলে যদি আমরা আই অফ ওয়ান বসাই, ওয়ান, তার মানে প্রত্যেকটা পদ নিজের সাথেই চিত্রিত হবে। সেটাই হয়ে যাবে আমাদের উপাদান স্থির অপেক্ষক বা আইডেন্টিটি ফাংশন। এর ক্ষেত্রে ক্ষেত্র ও পাল্লা দুটোই হবে আমাদের আর। কারণ কি, এক্সের মান বাস্তব সংখ্যা হলে সেটাকেই পাচ্ছি, তার মানে এক্সের মানগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, আর অপেক্ষকের যে মানগুলো হচ্ছে, অর্থাৎ ওয়াই যদি ধরতাম আমরা আই এক্সটাকে,
তাহলে সেটারও মান হচ্ছে বাস্তব সংখ্যা। এটা ছবি কীরকম হবে, ছবি দেখলে আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে 1, এখানেও হচ্ছে 1 আছে, 2, এখানেও 2 আছে, তার মানে 1টা 1-এর সাথে গিয়ে চিত্রিত হবে, 2টা 2-এর সাথে গিয়ে চিত্রিত হবে, 3টা 3-এর সাথে গিয়ে চিত্রিত হবে। অর্থাৎ আমরা যাই মান নিই না কেন, সেই অপেক্ষকের সেই এক্সের মানটা সেই মানেতে গিয়েই চিত্রিত হবে। এটাই হচ্ছে উপাদান স্থির অপেক্ষকের বৈশিষ্ট্য। এরপর আমরা আসব বহুপদ অপেক্ষক বা পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন আমরা কাকে বলবো? ধরে নিচ্ছি n হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ n বিলংস টু z+, এবং a0, a1, a2 ... an এরা যদি প্রত্যেকেই ধ্রুবক সংখ্যা হয়, তাহলে a0 x⁴n প্লাস a1 x⁴n-1 প্লাস ... an-1 x প্লাস an। এই রাশিমালাটাকে আমরা বলবো এক্সের n ঘাত বিশিষ্ট একটা বহুপদ অপেক্ষক বা পলিনোমিয়াল ফাংশন, বা এটাকে বলা হয় মূলদ অপেক্ষক বা মূলদ অখণ্ড অপেক্ষক। কেন না, এইখানে যেই n এর মানটা আছে সেটা কি হতে হচ্ছে? অখণ্ড হতে হচ্ছে। আর a0, a1 এগুলো সবাই ধ্রুবক, তার মানে সেটা মূলদ সংখ্যাও হতে পারে। তো সেই কারণে এটাকে বলা হচ্ছে মূলদ অখণ্ড অপেক্ষক বা বহুপদ অপেক্ষক। এটা আমরা কি দিয়ে সূচিত করি? p(x) দিয়ে বা p(n)(x), মানে px-টা হচ্ছে একটা বহুপদ অপেক্ষক যার সর্বোচ্চ ঘাত হচ্ছে n। অবশ্যই আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে যে a0 যে মানটা আছে সেটা কিন্তু ≠0 হতে হবে, যদি আমাদের এই অপেক্ষকটাকে n ঘাত বিশিষ্ট হতে হয়, না হলে কিন্তু এটা সম্ভব হবে না। আমরা একটা উদাহরণ নিয়ে নিই। p(x) সমান যদি আমরা নিই x² - 4x + 9, এটা হচ্ছে একটা বহুপদ অপেক্ষক 2 ঘাত বিশিষ্ট, যার ঘাতটা হচ্ছে 2। আমরা একটা যদি 3 ঘাতের নিয়ে নিই x³ - 6x² + 9x - 15, এটা হচ্ছে 3 ঘাত বিশিষ্ট একটা বহুপদ অপেক্ষক। এরপরে আমরা আসব মূলদ অপেক্ষক বা রেশনাল ফাংশন। কাকে বলবো? যে কোনো দুটো বহুপদ অপেক্ষকের আমরা যদি অনুপাত বা ভাগফল করি তাহলে যেটা পাই আমরা সেটাকেই বলা হয় মূলদ অপেক্ষক। ধরে নিচ্ছি px এবং qx দুটো বহুপদ অপেক্ষক, তাহলে তাদের অনুপাত বলতে আমরা কি বুঝবো? px/qx। সেটা যদি আমরা rx হিসাবে লিখি, এটাকে বলা হবে মূলদ অপেক্ষক তখনই যদি qx-টা ≠0 হয়। কেন qx-টা ≠0 হতে হবে? না, qx-টা যদি 0 হয়ে যায় এই মানটা আমাদের অসংজ্ঞাত হয়ে যাবে, অনির্ণয় হয়ে যাবে। সেই কারণে আমাদের যেই বিন্দুগুলোতে qx-টা 0 হচ্ছে সেই জায়গাটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ qx ≠0, x আর x যদি বাস্তব সংখ্যা হয়, এই দুটো শর্ত একসাথে যদি আমাদের কাজ করে তাহলে এই rx অপেক্ষকটাকে বলা হবে মূলদ অপেক্ষক। যেমন একটা উদাহরণ যদি আমরা নিই, ধরে নিচ্ছি rx সমান x⁴ + 6x - 12 x² + 2। এটা আমাদের হচ্ছে একটা মূলদ অপেক্ষক। আমাদের মনে হচ্ছে আমরা কেন এখানে দেখলাম না যে x² + 2টা কার জন্য 0 হচ্ছে। এটা যদি করি কোনো বাস্তব সংখ্যার জন্য x² + 2টা = 0 হবে না, কারণ x² + 2 = 0 হলে x² সমান -2, x সমান √−2। অর্থাৎ এই মানটা নিশ্চয়ই আমাদের বাস্তব সংখ্যা হতে পারে না। সেই কারণে আমরা এখানে আমাদের কিছু বলার দরকার নেই যে qx-টা ≠0 হচ্ছে কি না, এটা এমনিতেই হয়ে যাচ্ছে। আর একটা যদি আমরা উদাহরণ নিই, ধরে নিচ্ছি rx সমান 4x³ + 9 x² - 1।
এর ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে এক্সটা নট ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, কারণ এক্স স্কোয়ার মাইনাস এক জিরো হলে এক্স সমান প্লাস মাইনাস ওয়ান হয়, এবং যেহেতু এগুলো বাস্তব মান তাই আমাদেরকে এটা উল্লেখ করতে হচ্ছে। এরপর আমরা জানব মডিউলাস অপেক্ষক বা পরম মান অপেক্ষক বা কি বলা যেতে পারে এটাকে মডিউলাস ফাংশন বা অ্যাবসলিউট ভ্যালু ফাংশন। এটা কীরকম না, আমাদের এটা সূচিত করা হয় এরকম সংখ্যা, এরকম একটা চিহ্ন দিয়ে। এটা মডের চিহ্ন, এটাকে বলা হয় মড। আর এর ভিতরে একটা আর্গুমেন্ট দিয়ে দিলে, অর্থাৎ একটা এক্সের মান দিয়ে দিলে সেটাকে বলা হয় মড এক্স। ধরে নিচ্ছি এফ অফ এক্স সমান মড এক্স। সেটা দিয়ে আমরা কি বোঝাই না, এক্সের চিহ্ন বর্জিত মান। পরম মান মানে এক্সের চিহ্নটা আমরা নেব না, শুধু যে মানটা আছে সেইটা নেব। সেটা এক্সের মান ধনাত্মক হোক ঋণাত্মক হোক, সবসময় মড এক্সের মান কী হবে, পজিটিভ হবে, অর্থাৎ ধনাত্মক হবে, কারণ আমরা প্লাস বা মাইনাস চিহ্নটাকে বাদ দিয়ে দেবো, দিয়ে শুধু মানটাকে লিখব। অর্থাৎ আমাদের যদি এক্স একটা বাস্তব সংখ্যা হয় তাহলে আমরা মড এক্স কীভাবে সূচিত করব, আমরা এইভাবে সংখ্যাটা দিই মড এক্সের, এফ এক্স সমান মড এক্স। এইটা সমান এক্স হবে যদি এক্সের মানটা গ্রেটার দেন জিরো হয়, এটা জিরো হবে যদি এক্সের মানটা জিরো হয়, এটা মাইনাস এক্স হবে যদি এক্সের মানটা লেস দেন জিরো হয়। তো এটাই হচ্ছে মড এক্স অপেক্ষকের কীভাবে সংজ্ঞা লিখি আমরা, এটা হচ্ছে মড এক্স অপেক্ষকের সংজ্ঞা। না, এটা উদাহরণ দিলে বুঝতে পারা যাবে কেন আমরা মাইনাস এক্স লিখেছি এক্সটা লেস দেন জিরো হলে। আমরা আগেই কি বলেছি যে এক্সের মানটা সবসময় মড এক্সের মানটা সবসময় ধনাত্মক হবে, অর্থাৎ এক্সের মান কিন্তু যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। আর এফ এক্স অপেক্ষকের যেই পাল্লাটা হবে সেটা কি হবে, সব সময় আমাদের ধনাত্মক বাস্তব সংখ্যার যেই সেটটা, ধনাত্মক বাস্তব সংখ্যার যেই সেটটা সেটা হবে। তো একটা উদাহরণ নিলে বোঝা যাবে, ধরে নিচ্ছি মড 3 করছি, সেটা কি হবে 3 হবে। মড 0 করছি, সেটা কি হবে 0 হবে। মড অফ -3 করছি, সেটা কত হবে 3 হবে। এটার সাথে মেলাবো, এক্সটা লেস দেন জিরো, তার মানে এখানে কি আছে -3, সেটা লেস দেন জিরো, অর্থাৎ -3 সমান 3 হচ্ছে। এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস অফ -3, অর্থাৎ এক্স যদি লেস দেন জিরো হয় তাহলে মড এক্স সমান কী হচ্ছে, মাইনাস অফ এক্স। তাহলে এটা আমাদের বোঝা গেল। এরপর আমরা মড এক্স অপেক্ষকের কিছু বৈশিষ্ট্য দেখব। এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে, আর এগুলোর প্রমাণ করার কিছু নেই, এখানে উদাহরণ নিলেই প্রমাণগুলো অতি সহজেই চলে আসবে। তাই আমরা অপেক্ষকের শুধু বৈশিষ্ট্যগুলো বলবো। 1 নম্বর কি না, মড এক্স সমান মড মাইনাস এক্স। এটা অবশ্যই হবে, কারণ মড এক্স মানে কি, সবসময় চিহ্নবর্জিত মানটা নিতে হয়। মড এক্সের মান করলেও আমরা এক্স পাবো, আর মাইনাস এক্সের মড করলেও এক্স পাবো, কারণ আমরা চিহ্নটা নেব না, শুধু মানটা নেব। যদি আমরা বলি যে 2 এক্স ইকুয়াল টু 2 নিচ্ছি, তাহলে এখানে মড 2 করলে 2 পাওয়া যাবে, আর মড অফ -2 করলে সেখানেও 2 পাওয়া যাবে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে, এটা সবসময় হয়। 2 নম্বর কি না, এক্সটা লেস দেন ইকুয়াল টু মড এক্স হবে, এবং কি হবে মাইনাস এক্সটাও লেস দেন ইকুয়াল টু মড এক্স। ধরে নিচ্ছি এক্স সমান 3, তাহলে 3 কি হবে, অবশ্যই মড 3-এর থেকে ছোটো বা সমান হচ্ছে, এখানে সমান হয়ে যাচ্ছে। আর যদি এক্সের জায়গায় 3 বসায় এখানেতে এই সম্পর্কে, তার মানে -3 লেস দেন ইকুয়াল টু 3, এটাও সত্য হচ্ছে, তার মানে এই সম্পর্কটা ঠিক আছে। তারপরে ধর্মটা কি না, মড অফ এক্স মাইনাস ওয়াই সমান মড অফ ওয়াই মাইনাস এক্স। এইটা এখান থেকেই চলে আসবে, কারণ মড অফ এক্স মাইনাস ওয়াই মানে কি, মাইনাস অফ মড অফ মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই। তার মানে সেটা আমরা কি বলতে পারি, এটার সাথে যেহেতু এটা সমান, তাহলে আবার এই মানটা কী হয়ে যাচ্ছে, ওয়াই মাইনাস এক্স। তো এটা অতি সহজেই হয়ে যাচ্ছে। তারপরেরটা কি বলেছে, মড অফ এক্স মাইনাস ওয়াই এটা সমান এক্স মাইনাস ওয়াই হবে যদি
এক্সটা গ্রেটার দেন ওয়াই হয়, এক্সটা যদি গ্রেটার দেন ওয়াই হয় তাহলে মড অফ এক্স মাইনাস ওয়াইয়ের মান এক্স মাইনাস ওয়াই হবে। এইটা সমান 0 হবে যদি এক্স সমান ওয়াই হয়। এইটা সমান মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই হবে যদি এক্সটা লেস দেন ওয়াই হয়। অর্থাৎ এটা সমান কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই মাইনাস এক্স যদি এক্সটা লেস দেন ওয়াই হয়। আমরা মড অফ এক্স মাইনাস ওয়াই সমান একটা কিছু যদি ধরে নিই, যদি ডি ধরে নিই, তাহলে এটা আমাদের মডিউলাসের সংজ্ঞা থেকেই চলে আসবে। ডি এর মান যদি গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ ডি ইকুয়াল টু তখন এক্স মাইনাস ওয়াই, সেটা গ্রেটার দেন 0 হওয়া মানে এক্স গ্রেটার দেন ওয়াই। ডি ইকুয়াল টু 0 হলে আমাদের কি হচ্ছে এক্স সমান ওয়াই হয়ে যাচ্ছে। তো আর এক্স লেস দেন ওয়াই মানে এক্স মাইনাস ওয়াইটা লেস দেন 0, অর্থাৎ ডি লেস দেন 0 হলে মড ডি এর মান মাইনাস ডি। এভাবে জিনিসটা চলে আসবে। এর পরেরটা কি আছে, দুটো সংখ্যার মডিউলাসের যদি যোগফল করি সেইটা কাছ থেকে ছোটো বা সমান হবে সংখ্যা দুটির মড করব, মানে সংখ্যা দুটির মডিউলাসের যোগফল। যোগফল করে মডিউলাস লেস দেন ইকুয়াল টু মডিউলাস করে যোগফল। বিয়োগের ক্ষেত্রে কী হবে, বিয়োগের ক্ষেত্রেও তাই হচ্ছে, মড অফ এক্স মাইনাস ওয়াই লেস দেন ইকুয়াল টু মড অফ এক্স প্লাস মড অফ ওয়াই। অর্থাৎ এদিকটা একই আছে, এখানে তো আমরা যোগ করলেও এর থেকে ছোট হচ্ছে, বিয়োগ করলেও এর থেকে ছোট হচ্ছে। এর পরের ধর্মটা কি, এ প্লাস মাইনাস বি তার মডিউলাস গ্রেটার দেন ইকুয়াল টু মড অফ মড এ মাইনাস মড বি। এ আর বি এর আমরা যদি মান নিয়ে নিই তাহলে আমরা দেখতে পাবো যে এটা সত্য হচ্ছে, এটা আর আলাদা করে বলার কিছু নেই। এরপরে কি আছে, 8 নম্বর ধর্ম হচ্ছে দুটো সংখ্যার মডিউলাসের গুণফল, দুটো সংখ্যার গুণফলের মডিউলাস সমান সংখ্যা দুটির মডিউলাসের গুণফল। ভাগের ক্ষেত্রে কি হবে, মড অফ এক্স বাই ওয়াই সমান মড এক্স বাই মড ওয়াই। অবশ্যই এখানে ওয়াইটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে, না হলে আমাদের এই জিনিসটা অসংজ্ঞাত হয়ে যাবে, আমাকে এটা খেয়াল রাখতে হবে। তারপরে কি আছে, তার পরের ধর্ম হচ্ছে মড অফ এক্স যদি লেস দেন ইকুয়াল টু ওয়াই হয় তাহলে এক্সের মানটা কোত্থেকে কোথায় থাকবে। তখন আমরা কি বলতে পারি, মাইনাস ওয়াই লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই। অর্থাৎ আমাদেরকে এটা মনে রাখার একটা পদ্ধতি আছে, এই লেস দেন মানে আমরা এটা এল লিখছি, আর যেহেতু মাইনাস ওয়াই থেকে ওয়াইয়ের মধ্যে থাকছে তাহলে এটা ইনসাইডে থাকছে, মাইনাস ওয়াইয়ের এবং ওয়াইয়ের ইনসাইডে থাকছে, তাই আমরা এটা মনে রাখার জন্য কি ব্যবহার করব, এল আই ইন। অর্থাৎ লেস দেন ইকুয়াল টু হলে ইনসাইড থাকবে। ছবিটা কীরকম হবে, মড এক্সটা লেস দেন ইকুয়াল টু ওয়াই, তার মানে এটা ধরে নিচ্ছি মাইনাস ওয়াই, এটা ধরে নিচ্ছি প্লাস ওয়াই, এক্সটা এর মধ্যবর্তী অঞ্চলে থাকবে। মড এক্স লেস দেন ইকুয়াল টু ওয়াই হলে আমাদেরকে এই ধর্মটা সবসময় খেয়াল রাখতে হবে। অর্থাৎ এরপরে আমাদেরকে দেখতে হবে যে মড এক্সটা তো লেস দেন ইকুয়াল টু ওয়াই হলো, তখন কি হলো, যদি গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই হয় তখন কি হবে। অর্থাৎ এই দুটো তো জিনিস পরস্পরের পূরক, কারণ মড এক্স একটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু ওয়াই, একটা গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই। তাহলে লেস দেন ইকুয়াল টু ওয়াইয়ের ক্ষেত্রে মাইনাস ওয়াই থেকে ওয়াইয়ের মধ্যে থাকছিল, গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই হলে যেটা পড়ে আছে সেখানে থাকবে। অর্থাৎ এই দিকটা কি, এই দিকের অংশটা হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই, আর এই দিকের অংশটা হচ্ছে এক্স লেস দেন ইকুয়াল টু মাইনাস ওয়াই। অর্থাৎ গ্রেটার দেন মানে জি, গ্রেটার দেন জি হলে কোথায় থাকছে, আউটসাইড কোথায়, মাইনাস ওয়াই থেকে ওয়াইয়ের আউটসাইডে যে অংশটা পড়ে আছে। অর্থাৎ এল হলে ইনসাইড আর জি হলে আউটসাইড। অর্থাৎ মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়াই হলে এক্সটা হয় ওয়াইয়ের থেকে বড় বা সমান হবে, অথবা এক্সটা লেস দেন ইকুয়াল টু মাইনাস ওয়াই হবে। এই ধর্মগুলোকে কাজে লাগিয়ে আমরা আর একটা ধর্ম বলতে পারি, না যদি মড অফ এক্স মাইনাস এ লেস দেন ইকুয়াল টু ডেল্টা হয়, এক্সের মান কোথায় থাকবে, এ মাইনাস ডেল্টার থেকে এ প্লাস ডেল্টার মধ্যে। কারণ কি, আমরা এটা মনে মনে এক্স ধরে নিচ্ছি, তার মড এক্স লেস দেন ইকুয়াল টু ডেল্টা, তার মানে মাইনাস ডেল্টা লেস দেন ইকুয়াল টু এক্স মাইনাস এ লেস দেন ইকুয়াল টু ডেল্টা। একটা এ যদি আমরা যোগ করে দিই সব জায়গাতে, তাহলে এ মাইনাস ডেল্টা লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু এ প্লাস ডেল্টা। আর
এই প্রপার্টিটাতে কি বলতে পারবো, যদি মড অফ এক্স মাইনাস এ গ্রেটার দেন ইকুয়াল টু ডেল্টা হয়, তাহলে কি হবে, এক্সের মান গ্রেটার দেন ইকুয়াল টু এ প্লাস ডেল্টা হতে পারে, অথবা কি হতে পারে, এক্সের মান লেস দেন ইকুয়াল টু এ মাইনাস ডেল্টা হতে পারে। আর এইখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, এক্সটা যদি এর সাথে সমান না হয় তখনই আমাদের এই জিনিসটা হবে, কারণ এক্সটা যদি এর সাথে সমান হয়ে যায়, এই মানটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে ডেল্টার মানটা লেস দ্যান ইকুয়াল টু জিরো হচ্ছে। কিন্তু আমরা এ আর ডেল্টা উভয়কেই একটা নন জিরো সংখ্যা হিসাবে যদি কনসিডার করি, তখন কিন্তু এটা আমাদের সত্য হচ্ছে না। আর এটা তখনই হবে যদি জিরো লেস দ্যান মড এক্স মাইনাস এ লেস দ্যান ইকুয়াল টু ডেল্টা, এই ধর্মটার ক্ষেত্রে। কারণ মডিউলাসের মান সবসময় কী হয়, শূন্যর থেকে বড় বা সমান, কিন্তু আমরা যদি শূন্য জায়গাটাকে বাদ দিয়ে দিই, সেটা কখন বাদ যাবে, যদি এক্স নট ইকুয়াল টু এ হয়। অর্থাৎ আমাদের এই জিনিসটাকে সবসময় খেয়াল রাখতে হবে। আর লাস্ট প্রপার্টি কি বলছে, যদি মড অফ এক্স মাইনাস এ সমান বি হয়, তাহলে এক্স কী হতে পারে, এ প্লাস বি হতে পারে, অথবা এ মাইনাস বি হতে পারে। কি করে হবে, আমরা যদি এক্সের জায়গায় এ প্লাস বি বসিয়ে দিই, কী দেখতে পাচ্ছি, এ প্লাস বি মাইনাস এ মড বি, অর্থাৎ বি পাবো। আর যদি এ মাইনাস বি বসাই, তাহলে মড অফ মাইনাস বি, সেক্ষেত্রেও বি পাবো। তাহলে মড অফ এক্স মাইনাস এ ইকুয়াল টু বি এর সমাধান হিসেবে কী পেতে পারি, হয় এ প্লাস বি অথবা এ মাইনাস বি। এরপর আমরা আসব সিগনাম অপেক্ষক বা সিগনাম ফাংশন বলতে কি বোঝায়। মড এক্স অপেক্ষকটা আমরা পড়লাম, তো সেটাকে কাজে লেগেই সিগনাম অপেক্ষকটাকে সংজ্ঞাত করা হয়। এক্স যদি যে কোনো বাস্তব সংখ্যা হয়, তাহলে এফ এক্স সমান মড এক্স বাই এক্স যখন এক্সটা নট ইকুয়াল টু জিরো, আর জিরো যখন এক্স ইকুয়াল টু জিরো। এইভাবে অপেক্ষকটাকে সংজ্ঞাত করা হয়, সংজ্ঞা দেওয়া হয়েছে। এক্স ইকুয়াল টু জিরো বসালে মনে হচ্ছে যে এই জায়গাটা মড জিরো বাই জিরো অনির্ণয় হয়ে যাচ্ছে, কিন্তু না, এইটা আমাদের আগের থেকেই বলে দেওয়া আছে যে এক্স ইকুয়াল টু জিরো হলে মানটা জিরো হবে। আর এই বাকি জায়গাটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, মড এক্স বাই এক্স আছে, তো তাহলে এক্স যদি গ্রেটার দেন জিরো হয়, মড এক্স বাই এক্সের মান কত হবে, মড এক্সের মান তখন এক্স হবে, এক্স বাই এক্স মানে 1 হবে। আর এক্স যদি লেস দেন জিরো হয়, মড এক্স বাই এক্সের মান কত হবে, মাইনাস এক্স বাই এক্স মাইনাস 1। অর্থাৎ অপেক্ষকের ক্ষেত্র হচ্ছে গোটা বাস্তব সংখ্যার সেটটা, আর পাল্লা কি, -1 0 1, কারণ এই তিনটের বাইরে থাকতে পারে না। এক্স নট ইকুয়াল টু জিরো হলে এই দুটো মান পাওয়া যাচ্ছে, আর এক্স ইকুয়াল টু জিরো হলে জিরো পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে সিগনাম অপেক্ষকের বৈশিষ্ট্য। এর পরের অপেক্ষকটা খুব গুরুত্বপূর্ণ, এটাকে বলা হয় বৃহত্তম অখণ্ড অপেক্ষক বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এটা আরেকটা নাম আছে স্টেপ ফাংশন বা বক্স ফাংশনও বলা যেতে পারে এটাকে স্টেপ ফাংশন কেন বলা হচ্ছে না, এটার যে অপেক্ষকের যে লেখচিত্রটা হয় সেটা সিঁড়ির মতো দেখতে হয়, অর্থাৎ স্টেপের মতো, সেই জন্য এটাকে স্টেপ ফাংশনও বলা হয়। এটা সংজ্ঞা কিভাবে আমরা বলি, এই অপেক্ষকটাকে সূচিত করা হয় এই চিহ্নটা দিয়ে। মডিউলাসের ক্ষেত্রে এরকম ছিল, আর এর ক্ষেত্রে এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স মানে আমরা বুঝবো বক্স এক্স। সেটা কীরকম হবে, সেটা হচ্ছে এক্সের মানের বৃহত্তম পূর্ণ সংখ্যা, যা কখনোই এক্সকে অতিক্রম করবে না, এক্সের প্রকৃত মানকে অতিক্রম করবে না, প্রকৃত মানকে ছাড়িয়ে যাবে না। কীরকম এটা মানে আর একটা জিনিস বলতে পারি যে এক্সের নিকটবর্তী বৃহত্তম পূর্ণ সংখ্যা। এই অপেক্ষকটার ক্ষেত্রে সংজ্ঞার ক্ষেত্রটা এবং পাল্লা দুটোই আর হয়, এটা আমরা একটু পরেই দেখতে পাবো। তো কীরকম হবে অপেক্ষকটা, ধরে নিচ্ছি বক্স অফ 2.5 আছে, এর মানটা কত হবে, এর মানটা হবে 2, কারণ কি বলেছি, এক্সের নিকটবর্তী বৃহত্তম পূর্ণ সংখ্যা।
2.5 এর নিকটবর্তী পূর্ণ সংখ্যা কে আছে যেটা একে ছাড়িয়ে যাচ্ছে না? তো দেখতে পাচ্ছি 2 এর মানটা কিন্তু আড়াইয়ের থেকে ছোট হচ্ছে, অর্থাৎ বক্স এক্সের মানটা সব সময় এক্সের থেকে ছোট হচ্ছে। এটাই সংজ্ঞা যে এক্সের প্রকৃত মানকে ছাড়িয়ে যাচ্ছে না, কিন্তু এর নিকটবর্তী যে পূর্ণ সংখ্যাটা আছে বৃহত্তম, এর নিকটবর্তী অনেক পূর্ণ সংখ্যা আছে, 1 আছে, 2 আছে, -1 আছে, 0 আছে, কিন্তু সবথেকে বৃহত্তম কোনটা? এর নিকটবর্তী 2। তো এটাকে নিতে হবে। যদি আমরা -2.5 করি কত হবে? সংখ্যা রেখায় দেখছি, এটা -2, এটা -3, এদিকে মাঝখানে আছে -2.5। তো আমরা -3 নেব এটাকে। কেন না, -2.5 নিকটবর্তী যে সংখ্যাগুলো আছে পূর্ণ সংখ্যা, তার মধ্যে -3টা হচ্ছে সবথেকে ছোট। সংখ্যা রেখার ক্ষেত্রে যত আমরা শূন্যের ডান দিকে যাই মানগুলো বাড়তে থাকে, আর বাঁ দিকে গেলে মানগুলো কমতে থাকে। তাই আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে -2.5 হলে কিন্তু -2 হবে না, এই দিকে কমছে। -2 হলে কিন্তু সেটা -2.5কে অতিক্রম করে যাচ্ছে, তাই এটা খেয়াল রাখতে হবে। তো এই বক্স এক্সের আমরা সংজ্ঞাটা কী দিতে পারি? বক্স এক্স সমান 0 হবে যদি 0 <= x <1 হয়। এটা সমান 1 হবে যদি 1 <= x <2। অর্থাৎ কোন মানগুলো হচ্ছে? যেগুলোতে ইকুয়াল টু পড়ছে, অর্থাৎ 0 থেকে 1-এর মধ্যে যে কোনো মান থাকুক না কেন তার বক্সটা কিন্তু সবসময় 0ই হবে। অর্থাৎ যদি 0.8 ধরি, এর নিকটবর্তী বৃহত্তম পূর্ণ সংখ্যাকে 0 সংজ্ঞা অনুযায়ী। তো এইটা তো গেল ধনাত্মকগুলোর ক্ষেত্রে। যদি আমাদের ঋণাত্মক নিই, অর্থাৎ কোন জায়গাটা? -1 থেকে 0-এর মধ্যে যদি থাকে, -2 থেকে -1-এর মধ্যে থাকে, কি হবে? না, বক্স এক্স সমান -1 হবে যদি -1 থেকে 0-এর মধ্যে এক্সের মানটা থাকে। এটা সমান -2 হবে যদি -2 <= x <-1 হয়। -2 <= x <-1। এটাই হচ্ছে আমাদের এই অপেক্ষকের সংজ্ঞা। কি দেখতে পাচ্ছি যে অপেক্ষকের ক্ষেত্রে বাস্তব সংখ্যার সেটটা হচ্ছে আমাদের ক্ষেত্র হচ্ছে, কারণ যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, কিন্তু মানগুলো কি পাচ্ছি? অখণ্ড সংখ্যা। অর্থাৎ এইটা হচ্ছে ক্ষেত্র আর জেডটা হচ্ছে আমাদের পাল্লা। অখণ্ড সংখ্যার সেটটা হচ্ছে আমাদের পাল্লা। এই হয়ে গেল আমাদের বিভিন্ন অপেক্ষকের সংজ্ঞা। এরপর আমরা সংখ্যার ক্ষেত্রে যোগ, বিয়োগ, গুণ, ভাগ পড়েছি, তো অপেক্ষকের ক্ষেত্রেও আছে। ধরে নিচ্ছি যে এফ আর জি দুটো অপেক্ষক। কীভাবে সংগত? না, এফ অপেক্ষকটা আছে এ টু আর, আর জি অপেক্ষকটা আছে বি টু আর। তাহলে আমরা এদের যোগফলটা কিভাবে প্রকাশ করব? এফ প্লাস জি অফ এক্স সমান এফ এক্স প্লাস জি এক্স। কখন? না, যখন এক্সগুলো এ ইন্টারসেকশন বিতে থাকবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা কিন্তু এফ এক্স প্লাস জি এক্স লিখছি, তার মানে এক্সের মানটা নিশ্চয়ই এতেও থাকতে হবে আর বিতেও থাকতে হবে, তবেই তো আমরা ওই মানটাতে এফের মানটা পাবো। যদি আমাদের ধরে নিচ্ছি যে এফ প্লাস জি অফ 1, তো এটা সমান f1 প্লাস g1 তখনই লিখব যদি 1টা এ ইন্টারসেকশন বিতে থাকে, কারণ না হলে যদি বিতে না থাকে 1টা, জি অফ 1-এর মানটা তো সংজ্ঞাতই হবে না, বা যদি এতে না থাকে। তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। দুটো অপেক্ষকের যোগফল মানে প্লেন একদম অপেক্ষক দুটো আলাদা করে যোগফল, যোগ করে কোনো একটা বিন্দুতে মান মানে এফ এক্স প্লাস জি এক্স। বিয়োগের ক্ষেত্রেও তাই, এফ মাইনাস জি অফ এক্স সমান এফ এক্স মাইনাস জি এক্স। সেখানেও এক্সগুলো কোথায় থাকতে হবে? এ ইন্টারসেকশন বিতে থাকতে হবে। আর গুণের ক্ষেত্রে কি হবে? এফ জি অফ এক্স এইটা সমান হবে এফ এক্স ইন্টু জি এক্স, যখন কি হবে? এক্সগুলো এ ইন্টারসেকশন বিতে থাকবে। আর লাস্টে কি আছে? যদি ভাগ করি, এফ বাই জি অফ এক্স এইটা সমান এফ এক্স বাই জি এক্স হবে। এবং খেয়াল রাখতে হবে জি এক্সটা তলাতে আছে, অর্থাৎ জি এক্সটা কিন্তু 0 হওয়া চলবে না। অর্থাৎ এক্সগুলো নেব ফর অল এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি মাইনাস এক্স সাচ দ্যাট জি এক্স ইকুয়াল টু 0। অর্থাৎ এ ইন্টারসেকশন বি থেকে যেই বিন্দুগুলোতে জি এক্সটা 0 হয়ে যাচ্ছে সেটা বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের এই অপেক্ষকটা সংজ্ঞাত হয়ে যাবে।
তো এই গেল আমাদের অপেক্ষক নিয়ে আলোচনা। এর পরবর্তী ভিডিওতে আমরা অপেক্ষকের কিছু অঙ্ক করব।